হৃদমায়ের প্রেমগাথা পর্ব সংখ্যা 17 লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আমি সঙ্গে আছি মায়া। আমাদের বডিগার্ডগুলো সবাই রাস্তায় আছে দাদাভাই, ঘন্টা দুয়েকের ভিতরে চলে আসবে হয়তো। আসলে আমাদের কোম্পানির কাজ ছিল চট্টগ্রামে, এর জন্য আমি আর ভাই আগে আগে চলে এসেছিলাম রাতে আর কি। তাহলে তোর আর তোর ভাইয়ের এমন চোরের দশা কেন? কোম্পানির কাজে আসলে তো মানুষ বাবু হয়ে আসে, কিন্তু তোদের দেখে মনে হচ্ছে চুরি করে ধরা খেয়ে কোথাও জুতা ফেলে এসেছিস। না দাদা ভাই, আসলে হৃদ ভাইয়ের জুতা হঠাৎ ছিঁড়ে যাওয়াতে রাস্তায় ফেলে দিয়েছিলাম, মধ্যে রাত ছিল বলে নতুন জুতা আর নেওয়াই হয়নি। আমার কাছে আলু ব্যস্ত। হৃদকে জীবনে নতুন জুতা ছাড়া পুরাতন জুতা পরতে দেখি নাই, তাহলে হৃদের জুতা ছিঁড়ব কিভাবে? সত্যি বল, যে মারামারি করতে গিয়ে জুতা কোথায় ফেলেছিস বলতে পারিস না। আরাফ খানের কথা হাসালো আসিফ, মাথা চুলকিয়ে বলল, এত জুতা জুতা করছেন কেন দাদা ভাই? আপনি হৃদ ভাইয়ের জুতা দিয়ে কি করবেন? তোরে পিটাইয়া বলদ থেকে মানুষ বানাবো হৃদ ভাইয়ের চামচা। যা ভাগ, রুমে গিয়ে ফ্রেশ হ, নাস্তা কর। হৃদের থাপ্পড় খেয়ে বাসায় ফিরে কান্নাকাটিতে হুলুস্থুলু পাকিয়ে রেখেছে মায়া। চট্টগ্রামে থাকবে না মানে থাকবেই না, যে করেই হোক মায়া আজই ফিরতে চায় আশুগঞ্জ, এখানে আর নয়। মায়া হঠাৎ জেদের কান্নাকাটিতে অতিষ্ঠ মায়ার মামা সেলিম সাহেব ও তার মা ফুলবানু। জুঁইও খানিকটা বিরক্তির সহিত দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে। ভিডিও কলে আছে আরিফ। মায়াকে বারবার এটা সেটা বলে বোঝাতে চাচ্ছে, কিন্তু জেদ্দি মায়া সেসব শুনতে নারাজ। রাতের ট্রেনে চট্টগ্রামে আসতে না আসতেই সকালের ট্রেনে আবার চলে যাওয়ার জেদ ধরার কারণটাও ঠিকঠাক করে কাউকে বলছে না মায়া। আর না হৃদের কিছুক্ষণ আগের থাপ্পড় দেওয়ার বিষয়টা কাউকে জানাচ্ছে, শুধু কান্নাকাটি করে বারবার বলছে সে চট্টগ্রামে থাকবে না। বাড়ির সবার জন্য মন পুড়ছে, সেজন্য বাসায় ফিরে যেতে চায় মায়া। মায়ার এমন যুক্তিহীন কারণটা কারোর কাছে প্রযোজ্য নয় বলে উপস্থিত সবাই বিরক্ত মায়ার উপর, কিন্তু অসহায় মায়া কান্নার কারণে ঠিকঠাক কথাও বলতে পারছে না, শুধু হিচকি তুলে কেঁদে কেঁদে বারবার বলছে সেই চট্টগ্রামে থাকবে না, এখানে পড়াশোনাও করবে না, বাসায় চলে যেতে চায়। মায়ার হুলুস্থুলুর কান্নাকাটির মাত্রা প্রহর হতেই জুই এক প্রকার বাধ্য হয়ে আরিফকে কল দেয়। আরিফ তখন থেকে মায়াকে বুঝাচ্ছিল শান্ত হতে, মায়া শুনতে চায় না বলে এর জন্য বেশ কয়েকবার ধমকালো, কিন্তু তাতে মায়ার কান্না আরও বেড়ে গেল। এতে বিপাকে পড়ে গেল সবাই। আরিফ নিজেকে শান্ত করে জুইকে বলল মায়ার হাতে ফোনটা দিতে। জুইও তাই করলো, এক প্রকার জোর করে মায়ের হাতে ফোনটা গুজে দিল। মায়া কাঁদতে কাঁদতে ফোন কোলে নিয়েই বসে থাকলো, তবুও হাতে নিল না, আর না ফোনের দিকে তাকিয়ে আরিফের কথা শুনতে চাইলো। আরিফ মায়ার কান্নাকাটিতে হতাশার ভারী নিঃশ্বাস ফেলে মায়াকে বোঝানোর উদ্দেশ্যে ফের বলল, এই মুহূর্তে পরিবারের সবার মনের অবস্থা ভালো নেই, মুক্তা বিয়ে পিছিয়ে যাওয়াতে সবাই টেনশানে আছে, তাই এখন যদি মায়া পড়বে না বলে জেদ করে বাসায় ফিরে যেতে চায়, তাহলে মায়ের বাবা মা আরও টেনশানে পড়ে যাবে। তখন দেখা যাবে টেনশানে টেনশানে মায়ের বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি মায়ের কষ্ট লাগবে না? আরিফের বুঝদার কথাগুলো মায়ের মনে ধরতে মায়ের কান্নাকাটি খানিকটা কমে আসলো। কোল থেকে ফোনটা হাতে তুলে মুখ বরাবর ধরলো, ধীরে মাথা নাড়িয়ে বুঝালো মায়ের ভীষণ কষ্ট লাগবে। আরিফ হালকা হেসে মায়াকে ফের বুঝিয়ে বলল, আরিফ চট্টগ্রামে কয়েকদিনের মধ্যে ফিরে আসবে, তখন মায়ের ট্রান্সফারের বিষয়ে কথা বলবে কলেজে, এখন কান্নাকাটি না করতে। মায়া কান্না কমে আসলে উত্তর করল, সত্যি তো? ট্রান্সফার করাবে আমাকে? পরে মন বদল করবে না তো? আরিফ হেসে উঠে মায়াকে আশ্বস্ত করে বলল, সত্যি, আমার মন বদল হবে না, আগে ভাইকে চট্টগ্রামে আসতে দে, তারপর ট্রান্সফার করাবো, ততদিন লক্ষ্মী মেয়ের মতো থাকবি, নানুকে জ্বালাবি না, কেমন? মায়ার কান্না সম্পূর্ণ থেমে গিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে বলল, আচ্ছা আচ্ছা ভাই, রাখছি, তোরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। কান্নাকাটি করে চোখে মুখের কি অবস্থা করেছিস তুই? মুখের মাস্কটা পর্যন্ত খুলিসনি, যা আগে গিয়ে ফ্রেশ হ, আজকে কলেজে যাওয়ার দরকার নেই, সারা রাত জার্নি করেছি, খেয়ে দে একটু ঘুমাবি, কেমন? আচ্ছা আচ্ছা, নানুকে ফোনটা দে। হাত বাড়িয়ে ফোনটা ফুলবানু হাতে দিতে দিতে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো মায়া। তিনি ফোনটা হাতে নিয়ে আরিফের সঙ্গে কথা বলতে বলতে ছুটল রান্নাঘরের দিকে, আপাতত সবার জন্য চা করতে। সেলিম সাহেব সোফায় বসা ছিল, মায়ের কান্না থেমে যেতে দেখে মায়ের কাছে চা চাইল। মায়া ড্রয়িং রুম থেকে উঠে নিজের রুমের দিকে যেতেই মায়ের পিছন পিছন জুইও গেল।
মায়া রুমে ঢুকে মাথার হিজাব আর মাস্ক খুলতে জুঁয়ের চোখে দৃশ্যমান হলো হৃদের থাপ্পড় দেয়া লাল দুটো গাল, যেখানে স্পষ্ট পাঁচ আঙুলের ছাপ বসে গিয়ে ফুলে আছে খানিকটা। মায়ের গালে অবস্থা দেখে আতঙ্কের ন্যায় মৃদু চিৎকার করে উঠল জুঁই। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মায়ের মুখোমুখি দাঁড়িয়ে মায়ের গাল থেকে অস্থিরতায় প্রশ্ন করতে লাগলো একটার পর একটা। মায়ের গাল দেখে জুঁই চট করে বুঝে ফেলল কেউ মায়াকে নির্দয়ভাবে মেরেছে। কে বা কারা মায়াকে এমনভাবে মারলো জানতে চাইলে প্রথমে মায়া বলতে চায়নি হৃদের নামটা, কিন্তু জুঁইয়ের ব্ল্যাকমেইল করে আরিফের ভয় দেখাতেই গড়গড় করে সবটা বলে দিল মায়া। বিনা কারণে হৃদের মায়াকে আঘাত করাটাও পছন্দ হলো না জুঁইয়ের। সেজন্য জুঁইও বেশ অনেকটা চেতে গেল হৃদের ওপর। রাগের মাথায় ছুট এটা সেটা বলে হৃদকে গালমন্দও করল। কখনো হৃদের মুখোমুখি হলে অবশ্যই জানতে চাইবে কেন মায়াকে এমনভাবে মারল সেটা। সেদিনকার মতন জুঁই বা মায়া কেউ আর কলেজে যায়নি। সারা রাত জার্নি করার পর সারাদিন ঘুমিয়ে কাটালো দুই বোন। সেলিম সাহেব সকালে নাস্তা করে চলে গিয়েছিল, কিন্তু মায়া নিজের গাল ওড়নার আঁচলে লুকিয়ে রাখলো সারাটা দিন, যার দরুন কারো চোখে পড়লো না হৃদের থাপ্পড়ের বিষয়টি, আর না মায়া কাউকে জানালো হৃদ ওকে মেরেছে সেটা। জানাশোনার মধ্যে শুধুমাত্র জুঁই জানতো ব্যাপারটা। তবে সেদিনকার মতন মায়া আর হৃদ দুজনেরই কারোর সঙ্গে দেখা হলো না একে অপরের। কিন্তু ভাগ্য ফেরে মায়া না চাইতেও হৃদের দেখা পেয়ে গেল পরদিন, তাও কলেজের রাস্তায়। ভয়ার্ত মায়া হৃদের ছায়াও মারাতে চায়নি বলে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু হৃদের ঈগলের চোখে যেন তৎক্ষণাৎ ধরা পড়ে গেল সে। এক মুহূর্তের জন্য মায়ের মনে হলো হৃদ যেন মায়ের অপেক্ষায় রাস্তায় বসেছিল আয়োজন করে। সকাল 4:15। তীব্র অনীহা নিয়ে রিকশায় চড়ে বসলো মায়া। কলেজে যাওয়া, সরি ওটা 8:15 ওটা 4:15 হবে। সকাল 4:15। তীব্র অনীহা নিয়ে রিকশায় বসলো মায়া। কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু জুঁইয়ের জোরাজোরিতে যেতে হচ্ছে, নয়তো সে কখনোই একা একা কলেজে যাওয়ার মেয়ে না। জুঁই অসুস্থ, কোমরে ভীষণ ব্যথা, তাই আজ সে যাবে না সাদা ড্রেস পরে। মায়াও চেয়েছিল জুঁইয়ের সাথে যাতে না যেতে, কিন্তু পারল না। বিগত কয়েকদিনের বন্ধের জন্য কলেজের অনেক পড়া জমে আছে, তাই এক প্রকার বাধ্য হয়েই মায়াকে কলেজে যেতে হচ্ছে। বাসা থেকে কলেজের রাস্তা পায়ে হেঁটে গেলে 15 মিনিট, আর রিকশায় করে গেলে 5-7 মিনিটের মতো লাগবে। মন খারাপের উদাসীন মায়া কোলের উপর বইপত্রে ব্যাগটা চেপে ধরে বসে থাকলো থমে। রিকশা চলল আপন গতিতে। চেনা পথ, চেনা অলিগলি, কোনো কিছুই অজানা নয়। মূলত কয়েকদিনের বন্ধে পড়াশোনার প্রতি অমনোযোগী ছাত্রীর মতন আশপাশটা চোখ বুলাচ্ছিল উদাসীনতা। দেখতে দেখতে হঠাৎই চমকে ওঠার ন্যায় আতঙ্কে দ্রুত রিকশার হুক তুলল। মুখে মাস্ক ঠিক করে তৎক্ষণাৎ রিকশার পিছনে মাথাটা এলিয়ে লুকিয়ে পড়ল, চোখ খিঁচে বন্ধ করে কারো ভয়। আর মনে মনে আল্লাহর নাম জপতে জপতে দোয়া করতে লাগলো যাতে সেই মানুষটার সম্মুখে ধরা পড়ে যায়। উত্তেজিত মায়ার মনের দোয়া একটা সময় মন থেকে মুখের বুলি হয়ে আওড়াতে লাগলো মৃদু স্বরে। মায়ার চলন্ত রিকশা হঠাৎ থেমে যেতেই ধ্যান ভাঙে ওর। উত্তেজনায় মায়া মনে করলো হয়তো কলেজ গেটে পৌঁছে গেছে, তাই আশেপাশে চেক না করে আতঙ্কের ন্যায় লাফিয়ে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তৎক্ষণাৎ ছুটল সামনে। দ্রুত পা চালিয়ে পরপর কয়েক কদম হাঁটার মধ্যে আকস্মিক মায়ার কাঁধের ব্যাগটা পিছন থেকে কেউ টেনে ধরতেই আটকে যায় মায়া। কেউ হেয়ালি গলায় সুর তুলে বলে, কি ম্যাডাম, এত তাড়া কিসের, কই যান? আমাদেরকেও একটু সময় দিয়ে যান। পরিচিত কণ্ঠে কানে আসতেই মায়া ভয়ার্ত হয়, চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয়। নত মস্তিষ্কের পিছনে ফিরে মৃদু গলায় আওড়ায়, ছাড়ুন, আমি কলেজ যাব। মায়ার কথায় খানিকটা কপাল কুঁচকে আসে হৃদে। তীক্ষ্ণ গলায় বলে, ছাড়ুন মানে? এখনো তো ধরাধরিই করলাম না, ছাড়বো কেন? হৃদের কথায় নাক ছিটকালো মায়া। ছি, কি বাজে আপনি, ব্যাগ ছাড়ুন আমার, যাবো আমি। মায়ের কথায় হৃদের হাতটা আরো শক্ত হয়ে আসে মায়ের ব্যাগে। হৃদ মায়ের ব্যাগ টেনে নিজের মুখোমুখি দাঁড় করাতে করাতে বলল, অবশ্যই ছাড়বো ম্যাডাম, তার আগে আপনার সাথে আমার হিসাব নিকাশ শেষ করি, তারপর। শুনলাম আপনি নাকি আমাকে অমান্য করে চলেন, আমার পিছনে বাজে কথা বলেন, ঘটনাটা কি সত্যি? হৃদের পরপর আচরণে মায়ের ভয়ে সাথে সাথে রাগও হচ্ছে ভীষণ। কেন হৃদ বারবার মায়ের পিছনেই লাগতে আসে সেটা আজও বুঝতে পারেনি মায়া। কিসের এত শত্রুতা আমি হৃদের সাথে মায়ার, তাও জানে না। তাই রাগান্বিত মায়া খানিকটা তেজ দেখিয়ে হৃদকে শুধালো, বেশ করেছি বলেছি, দরকার পড়লে আরও বলবো।
আপনি আসলেই একটা বাজে মানুষ, ব্যাগ ছাড়ুন। মায়ের তেজ দেখানোটা হৃদের বরাবরই পছন্দ না, তাই হৃদ রাগে কটমট করে মায়ের ব্যাগ ছেড়ে তৎক্ষণাৎ মায়ের দুহাত বাঁধে হৃদের এক হাতের মধ্যে। আসিফকে ডেকে বলল, আসিফ, আমার বন্দুকটা দে তো। দেশদ্রোহী বাঁচিয়ে লাভ নেই। আমার এলাকায় থেকে আমার নামে বদনাম করার বিষয়টা হজম হচ্ছে না। সব রাজাকার বংশ আজই মেরে সাফ করে ফেলবো। আমাকে বাজে বলা আজই বের করছি। দে বন্দুক, দে আমার। হৃদের কথায় তৎক্ষণাৎ জিভায় উত্তর করে ছুটল আসিফ। চোখের পলকে গাড়ির ডেস্কে থেকে বন্দুক নিয়ে হাজির হলো হৃদের সামনে। মায়া আসিফকে হৃদের হাতে বন্দুক তুলে দিতে দেখে ঝরঝর করে কেঁদে উঠল তখন। আসিফ চমকে উঠে মায়ের দিকে তাকালেও হৃদ বিরক্তি চোখে আশেপাশে তাকায়। সকাল হওয়ায় আশেপাশে মানুষজন বেশ আছে। মায়া এমন মরা কান্নায় রাস্তার সিনক্রিয়েট হতে পারে বলে হৃদ তৎক্ষণাৎ ধমক লাগায় মায়ের উদ্দেশ্যে। এই মেয়ে, চুপ চুপ, মরা কান্না করছো কেন? আমি কিছু করেছি? হ্যাঁ, চোখে এত পানি আসে কোত্থেকে? চুপ করো, নয়তো এই বন্দুকের সব কয়টা গুলি তোমার পেটে চালান করবো এক্ষুনি। চুপ। মায়ের ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চায়, কিন্তু চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে হৃদের হাতের বন্দুকের ভয়। এই প্রথম কারো হাতে বাস্তবিক বন্দুক দেখলো মায়া, তাও ওকেই মারতে। সাংঘাতিক না বিষয়টা? অবশ্যই সাংঘাতিক। হৃদ মায়ের দুহাত আড়াআড়ি অবস্থায় নিজের এক হাতে আটকে অপর হাতে বন্দুক নিয়ে দাঁড়ায়। নত মস্তিষ্কের মায়া নিশ্চুপ কাঁদতে লাগলো। যাও একটু সাহসী হয়ে উঠেছিল মায়া হৃদের সব কথার উত্তর করবে ভেবে, সেই সবটুকু সাহস ফুস হয়ে যায় মুহূর্তে হৃদের হাতে বন্দুক দেখে। হৃদ মায়াকে নিশ্চুপ কাঁদতে দেখে খানিকটা মায়া হলো। গলার রাগ কমিয়ে শাসন করে বলল, আর আমার সাথে তেজ দেখাবে? তেরামি করবে কখনো? মায়া মাথা নাড়িয়ে না বোঝায়। তখন হৃদ মায়া হাত ছেড়ে দিতে দিতে বলল, ভেরি গুড গার্ল, এবার আমাকে সুন্দর করে আদবের সহিত সালাম দেন। এলাকার সিনিয়র বড় ভাইদের সালাম দিয়ে চলতে হয়, জানেন না সেটা? ছাড়া পেয়ে মায়া কাঁদতে কাঁদতে এক হাত কপালে তুলে হালকা তুতলিয়ে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। মায়ার সালাম শেষ হতে না হতে হৃদের ধমকে ফের চমকে উঠল মায়া। হৃদ ধমকে বলল, এই বেয়াদব মেয়ে, ভাইয়া? ভাইয়া কি? হ্যাঁ, কোন কালের পাতানোর বোন তুমি আমার? ভাইয়া ডেকে আত্মীয়তার সম্পর্ক বাড়াতে চাও আমার সাথে? আমার বাবার সম্পত্তির ভাগ চাই তোমার, আমার বোন সেজে? সাংঘাতিক চালবাজ মেয়ে তো তুমি। খবরদার, ফের যদি আমাকে ভাইয়া ডেকেছ, আমি জগৎবাসীর সবার জন্য ভাইয়া হলেও তোমার নয়। এই আসিফ, তুই বলতো, ওকে আমার বোনের মতো দেখতে লাগে? হ্যাঁ? আসিফ যেন সার্বক্ষণিক প্রস্তুত থাকে হৃদের ডাকে। তৎক্ষণাৎ অসম্মতি দিয়ে বলল, আসিফ, না ভাই, একদমই লাগে না। আপনাদের হাইট, ওয়েট, কালার কোনো কিছুই মিলে না। ওনাকে আমাদের ভাবির মতো লাগে। আসিফের অ্যাঙ্গেলের কথা মায়া না বুঝলেও হৃদ ঠিকই বুঝতে পারে। হৃদ আসিফের অতিরিক্ত কথা চোখে শাসায়। আসিফ দমে গিয়ে চুপচাপ জায়গা ছেড়ে প্রস্থান করে। আর একটু হলে আবেগী আসিফ সবকিছু ফাঁস করে দিত মায়ার সামনে। আসিফ চলে যাওয়ার দিকে মায়া বোকার মতন তাকিয়ে থাকে। মূলত ওর মাথায় কিছুই ঢোকেনি। মায়া কিভাবে এত ছেলে আসিফের ভাবির মতন দেখতে হতে পারে? আসিফের ভাবি নিশ্চয়ই কোনো বুড়ো মহিলা হবে। তাহলে কি মায়া বুড়ো মহিলাদের মতন দেখতে? মায়ার ফের ধ্যান ভাঙে হৃদের ভয়ে। হৃদ বলে, শোনো মেয়ে, আমাকে ভাইয়া ঠাইয়া ডাকা যাবে না। এই শব্দটা তোমার জন্য ব্যান। চাইলে স্যার ডাকতে পারো। জি আচ্ছা, গুড। এবার সুন্দর করে সালাম দাও তো দেখি। আসসালামু আলাইকুম স্যার। গুড। এবার চাঁদা দেন। মায়া প্রথমে বুঝলো না হৃদের কথার মানে। এলাকায় থাকতে গেলে চাঁদা দিতে হয় সিনিয়রদের, জানেন না সেটা? দেন, আমাকে চাঁদা দেন, দেখি কি কি আছে আপনার কাছে, বের করেন সব। মায়া হৃদের কথায় বিপাকে পড়ে গিয়ে আবারও চোখ টলমল হয়ে ওঠে পানিতে। হৃদ মায়ার চোখের পানি দেখে বিরক্তি নিয়ে নিজেই মায়ের কাঁধের ব্যাগ টেনে নিজের কাছে নিল। পরপর মায়ের ব্যাগের সবগুলো চেইন খুলে ভিতর থেকে মায়ার টিফিনের বক্সটি হাতে নিল। এক হাতে মায়ের বইয়ের ব্যাগটা ফেরত দিয়ে টিফিন বক্স খুলে দেখতে পেল গরুর মাংসের পাস্তা রান্না করা। হৃদ দুই আঙুলের সাহায্যে একটু মুখে দিয়েই মায়ের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনে। মায়া মূলত হৃদের দিকেই তাকিয়েছিল ড্যাব ড্যাব করে। হৃদ মুখে পাস্তাটা চিবোতে চিবোতে বলল, খুব ঝাল, আমি এত ঝাল খেতে পারি না, কাল থেকে কম ঝাল করে নিয়ে আসবো, মনে থাকবে? কথা বলতে বলতে হৃদ ফের দুই আঙুলের সাহায্যে পাস্তা মুখে তুললে মায়া তৎক্ষণাৎ নিজের ব্যাগ ঘেঁটে হৃদের জন্য ছোট চামচ বের করে দিল।
হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে চামচটা হাতে নিতে নিতে বলল, এই খাবার কে রান্না করেছে, তুমি? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, হৃদ চামচ দিয়ে পরপর পাস্তা মুখে তুলতে তুলতে বলল, কাল থেকে পিঠা বানিয়ে নিয়ে আসো, এখন যাও কলেজে। এভাবে হাঁ করে তাকিয়ে থাকার কিছু নেই, এতটুকু খাবার আমারই লাগবে, আউট। টিফিন টাইম চলছে, সময় 1:15। পুরো ক্লাস খালি করে সবাই যার যার মতন করে ক্যান্টিনে বা ক্যাম্পাসের মাঠে আড্ডায় বসে। ক্লাসে তেমন কেউ না থাকলেও মায়াকে নিয়ে হাতে গোনা 7-8 জন বসা আছে, যারা নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত। তাদের মাঝে মায়াও একজন। বিগত কয়েকদিনের বন্ধের ক্লাস নোট সংগ্রহ করছে মায়া শ্রেয়ার খাতা দেখে লিখে। জুইকে দিতে হবে সেইগুলো, তাই জুই আজ কলেজে না আসায় একা সকল পড়ার চাপ পড়েছে মায়ের উপর। আর সেই থেকেই ব্যস্ত হাতে লেখালেখি করছে শ্রেয়াদের সাথে ক্যান্টিনে না গিয়ে। তাছাড়া মায়া এমনও কলেজের ক্যান্টিনে যেত না। মায়ার না যাওয়ার অবশ্য দুটো কারণ আছে। প্রথম কারণ ছিল হৃদ মায়ের টিফিন বাক্স রেখে দিয়েছে, এর জন্য লেখার চাপ করে টিফিন করতে গেল না সে। শ্রেয়া নাদিয়া দুজনই মায়াকে রিকোয়েস্ট করেছিল সঙ্গে যেতে, পরে না হয় 3 জন একত্রে মায়াকে নোট করে দেবে, এমনটাও প্রমিস করেছিল দুজন। কিন্তু তারপরও মায়া যায়নি লেখা ফেলে। 2 নম্বর কারণটা ছিল হৃদের ভয়। মায়ের ধারণা, মায়া যদি ক্যান্টিনে যায় তাহলে নিশ্চয়ই হৃদ সকালের মতন করে ক্যান্টিনেও চলে আসবে মায়াকে হুমকি ধামকি দিতে। তাই মায়া মনে মনে ঠিক করে রেখেছে, যতদিন না পর্যন্ত হৃদ এই চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকা চলে না যাচ্ছে, ততদিন পর্যন্ত মায়া ক্যান্টিনে যাবে না। লুকিয়ে চুকিয়ে পালিয়ে বেড়াবে হৃদ হতে। তারপরও খারাপ হৃদ খানের মুখোমুখি না। সঙ্গীহীন মায়া ভীষণ মনোযোগ দিয়ে নিজের লেখাটা শেষ করছিল, কারণ টিফিন টাইম শেষ হলেই 5ম ঘন্টা শুরু হয়ে যাবে। তখন আর লেখালেখি সুযোগ থাকবে না, ক্লাস টিচার্স থাকবে। ভাবি, এটা আপনার জন্য, ভাই পাঠিয়েছে, নিন। অর্ধপরিচিত কণ্ঠ কানে আসতেই মনোযোগ নষ্ট হয় মায়ার। লেখা থামিয়ে কপাল কুঁচকে সামনে তাকাতেই চোখে পড়ে 10-11 বছরের ছেলে সুমনকে। ছোট সুমন নামক ছেলেটিকে মায়া চিনে। এই কলেজের ক্যান্টিনে কাজ করে বাবার সঙ্গে। মায়া সুমনদের ক্যান্টিনে রোজ খাওয়া দাওয়া করে আড্ডা দেয় শ্রেয়াদের সাথে। পরিচিত সুমনকে দেখে মায়া মনে করে সুমন অন্য কারোর খোঁজে এসেছে এখানে, তাই সুমনের ভুল শুধিয়ে, তুমি মনে হয় অন্য কারো খোঁজে এসেছো সুমন, আমি তোমার ভাবি না, আর এই পার্সেলও আমার না। মায়ের কথায় তৎক্ষণাৎ নাহুচ করলো সুমন। মায়াকে শুধালো দৃঢ় গলায়। সুমন বলল, না ভাবি, এটা আপনারই। ভাইয়ের মোবাইলে আপনার ছবি আমি দেখছি, এই স্কুল ড্রেস পরায় আছিলেন ছবিতে, নিন এবার এইটা রাখেন। বিস্মিত মায়া স্তব্ধতার ন্যায় সুমনের দিকে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কে কার ভাবি, সেটাই মায়ার মাথার উপর দিয়ে গেল। মায়া কখন সুমনের ভাবি হলো, আর কখনই বা সুমনের ভাই নামক মানুষটির কাছে ওর ছবি গেল?